ঘুমন্ত আলোর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার গায়ে চাদরটা টেনে দিতে যায় শামীম। হুট করে আলো ঘুম ভেঙে যায়। শামীমকে দেখে কিছুটা ভয় পেয়ে গিয়ে ধরফরিয়ে উঠে বসে। শামীমের হাত থেকে চাদরটা ফেলে রেখে বলে, এত ঘুম পাতলা মানুষ আমি জীবনও দেখিনি। তুমি নাইট গার্ডে চাকরি নিতে পারো। আলো চাদরটার দিকে এক পলক তাকিয়ে শামীমের দিকে তাকিয়ে বলে, ওটা দিয়ে কি করতে চাচ্ছিলেন? তোমায় চাদরে চাপা দিয়ে মেরে ফেলতে চাচ্ছিলাম, ঠান্ডা গলায় জবাব দেয় শামীম। আলোর শাড়ি আঁচল টেনে নিজেকে জড়িয়ে নিয়ে বলে, সেটা আপনি করতে পারেন, আপনার রন্ধে রন্ধে প্রতিহিংসা পরায়ণতা। শামীম শীতল চোখে আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলে, কি এমনভাবে তাকিয়ে আছেন কেন? এই বংশের ছেলেদের কেচ্ছা কাহিনী আমি কিছুই জানি না ভেবেছেন? অধিকাংশ ছেলেই তো 2-3টা করে বিয়ে করেছে, কোনো না কোনো বউকে মেরেছে। এসব কথায় কে বলেছে তোমায়? তারা কি খুন করার সময় সাথে থাকতো আমাদের বংশের ছেলেদের? যা রটে তা কিছু বটে। যে আমলের কথা বলছো সে আমল ঘুণে ধরেছে। এখন তো হাত না তুললেও তোমরা মেয়েরা স্বামীর নামে বানিয়ে মামলা টুকে দাও, নারী হওয়ার সুবিধা নাও। আলো চুপ করে থাকে। শামীম বলে, উঠে পড়েছ ভালো হয়েছে। দাদি এমনিতেও বেশ কয়েকবার তোমাকে ডেকে গিয়েছে। উনি কেন রেখেছেন তা তো আমি জানি না, গিয়ে দেখো। আমি যাব না। আগামী 20 দিন তুমি এই বাড়িতেই আছো তো এ বাড়ির বউয়ের মতোই থাকো। বেশি ঘাটতারামি না করে যাও, নয়তো করে নিয়ে আসবো। আলো কিছুক্ষণ শামীমের দিকে তাকিয়ে থেকে বলে, ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। এবার আপনিও আমাকে একটা কথা মনে করিয়ে দেন। এই আসামি যে আপনার চেয়ে নেওয়া 1 মাসের আর বাকি মাত্র 20 দিন, এবং আপনার প্রতি আমার অনুভূতি একটুও বদলায়নি। একটুও না। কথাটা বলে আলো ওয়াশরুমে ঢোকে। শামীম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে যায়। আজ ইহানকে পড়াতে আসলেন না কেন? চাকরির ইন্টারভিউ ছিল একটা বিজ্ঞাপন কোম্পানিতে। ঋতু ভাবিকে তো বলেছি। ঈশিতা চুপ করে থাকে। শান্ত ফোনের ওপাশ থেকে বলে উঠে, তোমাকে বলিনি বলে মাইন্ড করেছ? না। এক শব্দ জবাব দেয় ঈশিতা। তারপর বলে, ইন্টারভিউ কেমন ছিল? টিকবেন বুঝতে পারছি না, মনে তো হচ্ছে টিকে যাব। ঈশিতা চুপ হয়ে শুনতে থাকে। শান্তর বিজ্ঞাপন কোম্পানি ইন্টারভিউর অভিজ্ঞতা। পিছনে স্বামী এসে দাঁড়িয়েছে, সে খেয়াল করিনি। ইস্যু ভাইয়ার কণ্ঠস্বর শুনে চমকে উঠে হাত থেকে ফোনটা ফেলে দিয়ে গুটিয়ে দাঁড়িয়ে আছে সে। স্বামীর বোনের ভীত সন্ত্রস্ত মুখটার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, প্রবলেম কি? ভয় পেলি কেন এভাবে? ঈশিতা তোতলাতে তোতলাতে বলে, হুট করে এলে তো তাই। ভাইয়া বলো, কি বলবে? স্বামীন বলে, একটা অত্যন্ত জরুরি কথা বলতে এসেছি তোর বিয়ের ব্যাপারে। আমার বিয়ে? হ্যাঁ করে ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আর থাকে ঈশিতা। স্বামীন বলে, হ্যাঁ। ঈশিতা চোখ মুখ কুঁচকে বলে, ইসমামকে রেখে আবার আমাকে নিয়ে পড়লে কেন ভাইয়া? আমি তো কোনো ছেলের জন্য সিলিং পিন খাইনি। স্বামীন গম্ভীর কণ্ঠে বলো, ডাক্তার রাসেল আমার হাই স্কুলের ক্লাসমেট, সেই দিন হসপিটালে তোকে দেখে পছন্দ করেছে। কথায় কথায় আজ বলো সেও বিয়ের জন্য মেয়ে খুঁজছিল, আর বাবাও তোর বিয়ের কথা বলল। খুব ভালো ছেলে রাসেল। আমাদের গোটা স্কুলের একটা ভদ্র ছেলে থাকলে সেটা ওই ছিল। হসপিটালে ডাক্তারি করা বাদ দিয়ে মেয়ে মানুষ পছন্দ করে বেড়াসে ভদ্র। কেন ভাইয়া আমাকেই উটকো ঝামেলা ঝরাচ্ছ? বলছি তো বিয়ে করব না এত তাড়াতাড়ি। ধুর। ঈশিতা ভাইয়ের উপর রাগ দেখে চলে যায় নিজের ঘরে। স্বামীন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেই ঘরের দিকে পা বাড়ায়। আলো ঘর থেকে বেরিয়ে আসে। আলোর পায়ে প্লাস্টার খুলে ফেলা হয়েছে গতকাল। স্বামীন দাঁড়িয়ে পড়ে, ক্রাশটা কোথায় তোমার? ওটা আমার প্রয়োজন নেই। খুঁড়িয়ে খুঁড়িয়ে বেশ হাঁটতে পারি, ওটা একটা বোঝা। আলো হাঁটতে থাকে। স্বামীন আলো পিছু পিছু আসে। আলো গম্ভীর কণ্ঠে বলে, পিছু পিছু আসছেন কেন? তুমি আগে আগে যাচ্ছ তাই। আলো চুপ হয়ে যায়। স্বামীন বলে, প্লাস্টার খুলে ফেলার সাথে সাথে নিজের আগের রূপ ধারণ করেছ দেখছি। রয়ে সয়ে হাঁটো আবার পরে। স্বামীন কথাটা বলে শেষ করতে পারে না। আলো পুনরায় হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। স্বামীন খপ করে ধরে ফেলে আলোকে। আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। 1 মিনিট পর নিজেকে ধাতস্থ করে স্বামীনের দিকে তাকায়। স্বামীন তাকে শক্ত করে ধরে রেখেছে। নিজেকে ছাড়িয়ে নিয়ে আলো। স্বামীন বলে, এবার পরে গেলে বেশ হতো। বাম পাটা
ভেঙে হুইল চেয়ারে বসিয়ে থাকতে, আগামী 6 মাসের জন্য যেতে পারতে না কোথাও স্বামীর বাড়ি ছেড়ে। আমার ধরাটা উচিত হয়নি, আসো তোমাকে ধাক্কা মেরে ফেলে দেই। আলো 1 মিনিট চুপ করে থেকে ও সাবধানে সিঁড়ি ভাঙতে থাকে। পায়ের গোড়ালিতে এখনও বেশ যন্ত্রণা হয় তার। ধীরে ধীরে নেমে লিভিং রুমে দাঁড়ায়। ইলোরা মির্জা ব্যাগপত্র গুছিয়ে রাখা লিভিং রুমে আজ সে চলে যাবে। আলো ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে ডেকেছিলেন ইলোরা মির্জা? আলোর মুখের দিকে তাকিয়ে বলে, আমি আজ চলে যাচ্ছি, তোমাদের বেশি সময় দিতে পারলাম না। আলো মনে মনে বলে, কে চেয়েছে আপনার সময়? আপনি কেটে পড়ুন। ইলোরা নিজের পার্স ব্যাগ থেকে একটা স্বর্ণের চেন বের করে। আলো কিছু বুঝতে পারছে না। শামিন গিয়ে আলোর পিছনে দাঁড়ায়। ইলোরা আলোকে চেনটা পরিয়ে দিতে দিতে বলে, বউ দেখা উপহার, যদিও তোমাকে আমার পছন্দ হয়নি খুব একটা, তবু নাতির মুখের দিকে তাকিয়ে দিলাম। আলো ইলোরার দিকে তাকিয়ে আছে। ইলোরা বাড়ির সবাই থেকে বিদায় নিয়ে শামিনের দিকে তাকায়, তারপর বলে, শিকল পরানোর বিষয়টা মাথায় রাখিস শামিন, সময় থাকতে শিকল পরিয়ে দে, ওটাতে কাজ হবে। আলো কিছু না বুঝে একবার স্বামী একবার ইলোরার দিকে তাকালো। শামিন হেসে ইলোরাকে বলল, সে দেখা যাবে, তুমি চাপ নিও না দাদি। ইলোরাকে বিদায় জানিয়ে ঘুরে দাঁড়াতে দেখে আলো তার দিকে তাকিয়ে আছে। গম্ভীর কণ্ঠে বলে উঠে, কাকে শিকল পরানোর কথা বলছিল আপনার দাদি? স্বামী থতমত খেয়ে যায়, বলে, সেটা আমার আর দাদির কথা। তুমি নাক গলাচ্ছ কেন? আপনাদের বংশের মেয়েগুলো আপনাদের থেকে কম না কোনো অংশে, কথাবার্তা চালচলন সব ক্রিমিনালদের মতো। ঈশিতাও কি সেরকম? স্বামীন আলোকে প্রশ্ন করে সরাসরি। আলোর চোখের দিকে তাকিয়ে থাকে। আলো নরম গলায় বলে, না ঈশিতা আপু ওরকম না, ওই একজন ব্যতিক্রম। আমার ছোট ভাই ইসমাও ব্যতিক্রম। এসব পলিটিক্স মারপিট গুন্ডামি থেকে সবসময় দূরে থাকে। ওর সাথে মিশলে বুঝবে কি চমৎকার একটা ছেলে। আলো স্বামীনের দিকে তাকিয়ে থেকে স্বামীনের কথাটা শোনে। সে আর কোনো কথা বাড়ায় না। দুপুরে সবাই একসাথে খাবার টেবিলে খেতে বসেছে। ইমতিয়াজ মির্জা বাদের টেবিলের বাড়ি সবাই রয়েছে, অথচ পুরো ডাইনিং রুমে জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পর পর শুধু চামচে ঠুকাঠুকি শব্দ শোনা যাচ্ছে। কিছু সময় পরে ইলহাম শামিনের সাথে বাড়ির ব্যবসা আলাপ জুড়ে দেয়। ইলহামকে সে শুনতে তাগাদা দেয়, কিন্তু ইলহাম কোনো আগ্রহ দেখাচ্ছে না। ঋতু কয়েক লোকমা খেয়ে প্লেট সরিয়ে রাখে। তার একেবারে খেতে ইচ্ছে করছে না, খুব বমি পাচ্ছে। আলো এক পলক নিতুকে দেখে না চাইতে নিতু স্বর নিচু করে ফেলে, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? শামিন আলোর দিকে তাকিয়ে ঋতুর দিকে তাকায়। ইলহাম তাকিয়ে থাকে ঋতুর দিকে। ঋতু আলোকে দেখে বলে, না ভাবি, মাথা ঘুরছে শুধু। কথাটা শেষ করতে পারছে না ঋতু। ভিমরি খেয়ে পড়ে যেতে নিলে আলো খপ করে ঋতুকে ধরে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। ফুলির মা গিয়ে দরজা খুলে দেয়। পরি হাসি হাসি মুখ করে বলে, কোথায়? বাড়ির সবাই খাচ্ছে পরি আপা, ডাইনিং রুমে যাও। পরি হেঁটে ডাইনিং রুমে গিয়ে দাঁড়ায়, তার হাতে একটা ফাইল। স্বামীর মাথা ঘুরিয়ে পরীকে দেখে বলে, ডাক্তার আপা হঠাৎ এলো যে? পরি মুচকি হেসে বলে, আজ মেজো ভাইয়ার কাছে এসেছি মিষ্টি খেতে। ইলহাম অবাক হয়ে বলে, আমার কাছে কি হয়েছে? ভাবির টেস্ট রিপোর্ট নিয়ে এসেছি। ইহানের ছোট ভাই বোন আসতে চলেছে ভাইয়া। ইলহাম থতমত মুখ নিয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু তার স্বামীর দিকে তাকিয়ে আছে। স্বামী কিছুক্ষণ পর মৃদু হেসে বলে উঠে, ঘরে গিয়ে বিশ্রাম নাও ঋতু। ঈশিতা এবং ইসমাম ইলহানের দিকে তাকিয়ে বলে, কনগ্রাচুলেশন ভাইয়া। ইলহাম শুকনো একটা হাসি দিয়ে প্লেটে হাত দিয়ে উঠে পড়ে। ঈশিতা পরির দিকে তাকিয়ে বলে, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? খেতে বস। পরি একটা মুচকি হাসি দিয়ে ইসমামের দিকে এক পলক তাকিয়ে ঈশিতাকে বলে, না আপু পরে। দরজা ভিজিয়ে নিয়ে ইলহাম ঋতুর দিকে তাকায়। ঋতু বিছানায় আতশা হয়ে বসে আছে, মাথাটা নিচু করে রেখেছে সে। ইলহাম এগিয়ে যায়, গিয়ে বিছানার একপাশে বসে। ঋতু মাথা তুলে ইলহামের দিকে তাকিয়ে বলে, আপনার সন্তান, আপনার যেটা ইচ্ছে হয় করতে পারেন, আমার কোনো মতামত নেই। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে বলে, ওষুধ ঠিকঠাক মতো খাওনি কেন? অনেকটা চড়া গলা বলে ইলহাম। ঋতু ছলো চোখে ইলহামের দিকে তাকিয়ে বলে, 1 বছর পরে যখন তালাক দিয়ে দেবেন তখন বইয়ের কাছে আসা কি দরকার ছিল?
বউয়ের কাছ থেকে যা পান তা তো আপনার ওই রক্ষিতাও আপনাকে দেয়। গাছেরও খাবেন, তলারও কুড়াবেন, তাই না? শাট আপ ঋতু, একেবারে তেজি গলায় কথা বলবে না। মেয়েদের তেজি গলা কথা আমি পছন্দ করি না, জানো তুমি। সেটা বউয়ের বেলায়, শুধু রক্ষিতার বেলায় ঠিক পছন্দ করেন, ওসব ভালো লাগে আপনার। ইলহাম চোখ রাঙিয়ে ঋতুর দিকে তাকিয়ে আছে, বলে গলায় বেশ জোর এসেছে দেখছি। এসব কি শেখাচ্ছে তোমায়? তোমার বড় যা, ওই বেয়াদব মেয়েটা। ঋতু তার জবাব না দিয়ে বলে, আপনি সন্তানকে আপনি চাইলে মেরে ফেলতে পারেন, আপনি চাইলে ইহানকেও মেরে ফেলুন। এমনিতেও ওরা আপনার ভালোবাসায় হয়নি, ওরা আপনার ভোগ আর আপনার অসহায়ত্বের ফসল। ওদের মেরে দিন, তারপর আমাকে তালাক দিয়ে আপনার রক্ষিতাকে হালাল বানিয়ে সংসার করতে একটু অসুবিধা হবে না ইলহাম মির্জা। ঋতুর কণ্ঠ কিছু একটা ছিল। ইলহাম ঋতুর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে শার্ট পাল্টে বাড়ি থেকে বেরিয়ে যায়। কি, ঋতু প্রেগনেন্ট? চেঁচিয়ে ওঠে জুই। ইলহাম বলে, আজকে রিপোর্ট হাতে এসেছে, ওটা ওর চাল। ইলহাম, এইসব গ্রামের মেয়েদের আমার ভালো করে জানা আছে, যে বুঝতে পেরেছে তুমি ওকে ছেড়ে দিতে পারো, অমনি আরেকটা বাচ্চা নিয়ে ফেলেছে। চালবাজ মেয়ে কোথাকার। শ্যাট আপ জুই। চালবাজ বলবে না, ঋতু খুব সহজ সরল একটা মেয়ে। জুই ইলহামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে উঠে, বইয়ের নামে আজকাল কিছু বললেই ধমকে উঠছে দেখি। ভালোবাসা জন্ম নিয়েছে নাকি? ইলহাম কিছু বলে না। জুই ইলহামের কাছে এগিয়ে বসে দাঁতে দাঁত চেপে বলে, সাফ সাফ বলো, তুমি আমাকে চাও কি চাও না? চাই, এক শব্দে বলে ইলহাম। জুই বলে, ঠিক আছে, তাহলে ওর অবসান করাও, আমি দুটা বাচ্চা পালতে পারবো না। ইলহাম জুইয়ের দিকে তাকিয়ে বলে, আমার বাচ্চা আমি মেরে ফেলবো, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তাহলে কি করতে চাও? শোনো ইলহাম, ও আমার ছেড়ে দেবে, নয়তো বাচ্চা অ্যাবর্শন করাবে। তোমার কাছে দুটি অপশন। 3 বছর ধরে আমি অপেক্ষা করছি, বলেছ ইহান একটু বড় হলেই ঋতুকে ছেড়ে দিবে, এখন আরেকটা ঝামেলা তৈরি করে বসে আছো যত সব। ইলহাম চুপচাপ বসে আছে, সে বুঝতে পারছে না সে কি করবে। মরে গেল সে নিজের বাচ্চা মেরে ফেলতে পারবে না, এতটা হৃদয়হীন সে নয়। অন্যদিকে জুইকে ছেড়ে দিতে হবে। এখন ইলহাম কি করবে কিছুই বুঝতে পারছে না। ঋতু কাঁদছে, একটু পর পর শরীরটা কাঁপছে তার। আলো দরজার বাইরে দাঁড়িয়ে তাকে দেখছে, এই মেয়েটা এভাবে কাঁদছে কেন? এত বড় সুসংবাদ পেয়েও কাঁদছে কেন মেয়েটা? স্বামী নিজের বিছানায় গায়ে এলিয়ে শুয়েছিল। আলোকে দেখে দ্রুত উঠে বসে, তারপর বলে, সরি, আমি উঠছি, তুমি বিশ্রাম নাও। আলো তার উত্তর না দিয়ে বলে, আপনার ভাইয়ের বউ কাঁদছে, আপনার চরিত্রবান ভাই একটা প্রেগনেন্ট মেয়েকে কষ্ট দিতে পর্যন্ত ছাড়ছে না, এখন আপনি কী করবেন ইয়াশা মির্জা? স্বামীর হাঁ হয়ে আলোর দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, ঋতু কাঁদছে? কেন? আপনার ভাই তার অ্যাবর্শন করাবে, তাকে 1 বছর রেখে তালাক দিয়ে পরকীয়া প্রেমিকাকে বিয়ে করবে আপনার ভাই, জেদি কণ্ঠে আলো বলতে থাকে। স্বামীন বিছানা থেকে নেমে দ্রুত পায়ে হেঁটে ইলহামের ঘরের দিকে যায়। ঋতুকে ঈশিতা ধরে রেখেছে। হুট করে স্বামীনের ঘরে ঢুকে পড়াতে ঋতু চোখে পানি মুছতে ব্যস্ত হয়ে পড়ে। স্বামীন গম্ভীর কণ্ঠে বলে, মেয়েটিকে? ঋতু চুপ করে থাকে। স্বামীন ধমক দিয়ে বলে, মেয়েটিকে? ঋতু? এমপির ভাগ্নি জুই কাঁপা কাঁপা গলায় বলে, ঋতু, আমার সাথে শুরুতেই তোমার বলা উচিত ছিল ঋতু। আলো স্বামীনের দিকে তাকিয়ে বলে, ভাইকে অন্ধের মতো বিশ্বাস করা মানুষ কি করত? ঋতুকে চুপ করিয়ে রাখতেন? স্বামীন আলোর দিকে এক পলক তাকিয়ে ফোন বের করে ইলহামকে ফোন লাগায়। ওপাশ থেকে ইলহাম ফোনটা রিসিভ করতেই শামীম বলে উঠে, কোথায় তুই? ইলহাম আমতা আমতা করে বলে, একটা কাজে আসছি ভাইয়া। কেন? তুই যেখানেই থাকিস আগামী 1 ঘন্টার মধ্যে আমার সামনে আসবি ইলহাম। ইলহাম অবাক হয়ে বলে, কেন ভাইয়া? শামীম সেই প্রশ্ন জবাব না দিয়ে ফোন কেটে দেয়, তারপর ঋতুকে বলে, এখানে বিশ্রাম করবে তুমি, ওদিকে যাই হয়ে যাক বের হবে না। ইলহাম চিন্তিত ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছে। গাড়ি শান্তিনীরে ভিতরে প্রবেশ করলে গাড়ি থামিয়ে সে নেমে পড়ে। হেঁটে লিভিং রুমে পেরিয়ে সোজা দোতলা সিঁড়ির দিকে যায়।
দোতলা লিভিং রুমে স্বামী দাঁড়িয়ে আছে, খানিকটা দূরে আলো এবং ঈশিতা দাঁড়িয়ে, তাদের পাশে ইসমাম। ইলহাম এগিয়ে গিয়ে বলে, ভাইয়া কি হয়েছে? স্বামীন কিছু না বলে সশব্দে ইলহামের গালে এক চড় বসিয়ে দেয়। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ইমতিয়াজ মির্জা নিজের ঘর থেকে বেরিয়ে আসে। ইলহাম হতভম্ব ভাব নিয়ে বলে, তুমি আমার মারলে ভাইয়া? জুয়ের সাথে কি তোর? ইলহামের মুখ শুকিয়ে যায় জুয়ের নাম শুনে। স্বামীন চেঁচাতে থাকে, বলিস না কেন? জুয়ের সাথে কি? কিছু না ভাইয়া। কিছু না? না। স্বামীন পুনরায় একটা চর বসিয়ে দেয় ইলহামের গালে। ইলহাম চেঁচিয়ে বলতে থাকে, তুই আমাকে সন্দেহ করো? আমার গায়ে হাত তুলছো, তাও আমার ছোট ভাই বোনের সামনে, তোমার বউয়ের সামনে? হ্যাঁ তুলছি। তুই যা করেছিস তাতে এটা তোর উপযুক্ত শাস্তি। ইলহাম আলোর দিকে এক পলক তাকিয়ে ভাইকে বলে, কে দিচ্ছে তোমায় এত সব বুদ্ধি? ওই মেয়েটা, তাই না? আসার সাথে সাথে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করে দেওয়ার ফোন দিয়ে এঁটেছে। স্বামীন ইলহামের গলায় ধরে বলে, ও তোর ভাবি, সম্মান দিয়ে কথা বলবি। আলো স্বামীনের দিকে তাকায়। ইসমামও ভাইকে দেখে। ইলহাম ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ম্লান হাসে, তারপর নিজের কলার থেকে ভাইয়ের হাত ছাড়িয়ে নিতে নিতে বলে, জুইয়ের সাথে আমার সম্পর্ক আছে এবং আমি তাকে বিয়ে করব। চেঁচিয়ে বলতে থাকে ইলহাম। নিজের ঘর থেকে ইলহামের সব কথা শুনছে ঋতু। তার দু চোখ বেয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। স্বামীন একটা গভীর নিঃশ্বাস ফেলে ইলহামকে ধাক্কা দিয়ে বলে, বের হয় এ বাড়ি থেকে এক্ষুনি। ইলহাম ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাইয়া আর কখনো যেন আমি তোকে এই বাড়ির ত্রিসীমানায় না দেখি, এক্ষুনি বের হ। ধাক্কাতে ধাক্কাতে ইলহামকে দোতলা সিঁড়ির কাছে নিয়ে আসে শামীম। ইলহাম কণ্ঠে তেজ দিয়ে বলে, তুমি কে? বের কর আমাকে। স্বামীন গম্ভীর কণ্ঠে বলে উঠে, আমি সব। তুই বের হয় ইলহাম। তুই আমার বাবাকে মারছ কেন বড় বাবা? বাড়ি থেকে কেন চলে যেতে বলছো? ইলহাম দূরে দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে আছে স্বামীমের দিকে। স্বামীন এগিয়ে গিয়ে ইহানকে কোলে তুলে নেয়, তারপর নরম গলায় বলে, তুমি তোমার ফুপির কাছে যাও বাবা, এখানে বড়রা কথা বলছে। স্বামীন ঈশিতার দিকে তাকাতেই ঈশিতা এসে ইহানকে নিয়ে চলে যায়। স্বামীন অগ্নিদৃষ্টি দেয় ইলহামের দিকে। ইলহাম এক পলক ইমতিয়াজ মির্জার দিকে তাকায়, তারপর স্বামীর দিকে তাকিয়ে বলে, কি ভেবেছো তোমরা? তোমরা ছাড়া আমি অচল? আমার কোনো মুরুদ নেই? থাকবো না এই বাড়িতে আমি। সব সময় তোমরা কথা শুনে চলতে হবে ভাইয়া। আমি কাউকে ভয় পাই না, থাকবো না এই বাড়িতে। ইলহাম হনহন করে সিঁড়ি ভেঙে নিচে নামে। স্বামীন তার জায়গায় দাঁড়িয়ে আছে। একটু পর ইলহামের গাড়ি স্টার্ট হওয়ার শব্দ শোনা যায়। স্বামীন সোজা নিজের ঘরে চলে যায়। ইমতিয়াজ মির্জা তার ঘরে ঢোকে। শান্তিনীরের পরিবেশ এখন থমথমে হয়ে আছে। ঋতু নিজের ঘরে শুয়ে আছে চুপচাপ, কাঁদতে কাঁদতে শরীরটা তার নিস্তেজ হয়ে গিয়েছে। ইয়ান তার ফুপির কাছে। স্বামীর নিজের ঘরে ল্যাপটপে কিছু কাজ করছিল। মেজাজ যথেষ্ট বিগড়ে রয়েছে তার। এখন অফিসের অ্যাকাউন্টেন্টসকে মেসেজ করে দিয়েছে ইলহামকে যাতে কেউ কোনো টাকা না দেয়। কিছুক্ষণ পর ল্যাপটপ বন্ধ করে বারান্দার দিকে তাকায় সে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে বাহিরে। বারান্দার আলো শাড়িটা মেলে দেওয়া ছিল। শুকনো শাড়ি এভাবে ভিজে যাবে দেখে স্বামীন এদিক ওদিক তাকায়। ঘরে আলো নেই। ল্যাপটপ সরিয়ে রেখে সে নিজেই উঠে পড়ে বারান্দায় যায় শাড়িটা তুলে নিতে। শাড়িটা দ্রুত তুলে নিয়ে গিয়ে হঠাৎ খেয়াল করলো কিছু একটা পিছে পড়ে গিয়েছে। স্বামীর নিচে তাকাতেই তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় লজ্জায়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার ভিতরে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। বোকার মতো মেয়েদের জিনিসে হাত দেওয়া তার উচিত হয়নি এভাবে। কিন্তু সে কিভাবে জানবে মেয়েটার শাড়ির নিচে তাদের ব্যক্তিগত পোশাকটা শুকাতে দেয়? নিচে পড়ে থাকা বস্তুটার দিকে থেকে চোখ সরিয়ে শাড়িটা জায়গা মতো রেখে দেয়। যা জিনিস সে এসে নিয়ে যাবে ভিজুক। স্বামীন শাড়িটা দড়িতে রেখে ঘুরে দাঁড়াতেই দেখে বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে আলো তার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে ক্ষোভ। স্বামীন একটা ঢোক গিলে ফেলে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এক্ষুনি যুদ্ধ লেগে যাবে। হয়েছেও তাই। ঘুরিয়ে ঘুরিয়ে আলো এসে তার জিনিসপত্র তুলে নিয়ে স্বামীর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠে, অসভ্য, অভদ্র, জঘন্য, ফালতু লোক! কোন সাহসে আপনি আমার পোশাক হাতে নিয়েছেন? ন্যূনতম কমন সেন্স নেই? স্বামীন লজ্জার সীমা রইল না। কেন যে সে আগ বাড়িয়ে শাড়িটা তুলতে এলো, সে আলোকে সরি বলতে যাবে তার আগেই আলো তার দিকে এগিয়ে এসে তার বুকে এলোপাথারি কিল ঘুষি মেরে চেঁচাতে থাকে, অসভ্য লোক!
কোন সাহসে আমার জিনিসে হাত দিয়েছেন? জঘন্য লোক কোথাকার, ফালতু লোক। শামীম আলোর দিকে তাকিয়ে আছে। ভীষণ ক্ষেপে গিয়েছে মেয়েটা। সে নরম গলায় বলে, মারছ কেন আমাকে আলো? আমি বুঝতে পারিনি, দেখছিলাম তোমার শাড়িটা ভিজে যাচ্ছে তাই। আলো শামীমের কোনো কথা শোনে না। এক ধাক্কা দিয়ে সে নিজের পোশাক নিয়ে ঘরের ভিতর চলে যায়। রাগে তার গা কাঁপছে। শামীম বোকার মতো এদিক ওদিক তাকিয়ে চেঁচে বলে ওঠে, আমার দোষটা কোথায়? আলো তার পোশাকে আলমারিতে তুলে রেখে ঘর থেকে বের হয়ে যায়। শামীম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, যুগে যুগে ভদ্রলোকরাই দোষী ভাগীদার হয়েছে, এটা আবার প্রমাণিত। হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ফুয়াদের নাম্বার দেখে ফোনটা রিসিভ করে কান ধরে। ফুরাদ বলে, একবার বটতলায় আসবি, আড্ডা দিতাম। কি করছিস তুই? বইয়ের হাতে মার খেলাম। মানে এতদিন সব কিছু গালাগাল পর্যন্ত ছিল, আজ গায়ে হাত তুলল। উপকার করতে গিয়ে আজ এত বড় একটা বাঁশ খেয়েছি।